আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব জিকে এক্সপ্রেস অর্থাৎ সাম্প্রতিক জিকে। এই সংখ্যাটা হচ্ছে মার্চ 2025, মানে আমরা আলোচনা করব হচ্ছে গত ফেব্রুয়ারি মাস 2025 যে ঘটনাগুলো ঘটে গেছে, জাস্ট ওগুলোর একটা ওভারভিউ বা এক নজরে আর কি। তোমার যে তথ্যগুলো জানতে হবে আমি এই ক্লাসে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট ওই হেডলাইনগুলো মুখস্থ রাখবা বা মনে রাখতে পারো, আর পুরোটা চাইলে একবার পড়ে নিবা, কারণ যেহেতু তুমি নেক্সট টাইমে যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, ওখানে কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার চান্স আছে। এবং এই টেন্ডেন্সিটা কিন্তু আমরা এই বছর দেখতে পাচ্ছি যে মেডিকেল বলো ডেন্টাল বলো সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন আসছে। সো এই কারণে সাম্প্রতিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি একটা আপ টু ডেট থাকো। তোমাকে আপ টু ডেট রাখতে যে জিনিসগুলো তোমার জানতে হবে সেই সব কিছুই আমি একটা নোটের মধ্যে নিয়ে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো আমার সাথে থাকো। তাহলে আমরা নেক্সটে শুরু করি। তো আমার পরিচয়টা এখানে লেখা আছে। আমি হচ্ছে তৌহিদুজ্জামান খান, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 4th ইয়ার। আমার ব্যাচ হচ্ছে K79। আমার সেশন 2021-22। এবং তোমরা যারা নেক্সটে পরীক্ষা দিবা তোমাদের সেশন হবে হচ্ছে 2025-26, কারণ এই বছর ছিল 2024-25 সেশন। ওকে, তাহলে আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের জানতে হবে হচ্ছে 21শে পদক নিয়ে। তো আমাদের লাস্ট মান্থে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে 1 নম্বরে আসে হচ্ছে 21শে পদক। কারণ আমরা জানি এই 21শে পদকটা প্রতি বছরই দেওয়া হয়, এবং এটা 21শে ফেব্রুয়ারিকে টার্গেট রেখে ভাষার মাসে এই পদকটা দেওয়া হয়। এবং এই পদকটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আমি যদি তোমাদেরকে একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখো যে এখান থেকে মনে রাখতে হবে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। সামরিক সম্মাননা কোনগুলো? সামরিকগুলো হচ্ছে তোমার ওই যে মুক্তিযুদ্ধের সময় যারা হচ্ছে বীরশ্রেষ্ঠ, তারপরে বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম, এই যে খেতাবগুলো পাইছিল ওগুলো কিন্তু সামরিক, মানে সামরিক বাহিনীর যারা ছিল তাদেরকে দেওয়া হয়। আর বেসামরিক সম্মাননার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে 21শে পদক। তাহলে ভাই এখন জানতে হবে যে প্রথম সর্বোচ্চটা কি বা সবচেয়ে বেস্ট কোনটা। সবচেয়ে বেস্টটা হলো তোমার হচ্ছে স্বাধীনতা পদক, এবং এটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। সো আমাদের কী জানতে হবে 21শে পদক 2025 থেকে কারা কারা এই পদকগুলো পাইছেন, ঠিক আছে? সো এখানে দেখো সব কিছু লেখা আছে, এবং কোন কোন টপিকে কে কে পাইছেন সব কিছু কিন্তু লেখা আছে। তার ভিতরে কিছু নাম খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমার মনে রাখতেই হবে। যেমন হচ্ছে গবেষণাতে পাইছেন হচ্ছেন মহিদুল হাসান, তিনি হচ্ছে মূলধারা 71-এর রচয়িতা। তো আমরা তো বিগত 15 বছর একটা তোমার ফ্যাসিস্ট রেজিমের মধ্যে ছিলাম। সো ওই টাইমে আমাদের 71-এর যে মেইন ঘটনাটা বা প্রধান ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু আমরা প্রায় ভুলেই যাচ্ছিলাম, বা আমাদেরকে ভুল ইতিহাস শেখানো হয়েছে অনেক সময়। বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ভুল ইতিহাসটা আমাদের মাথার ভিতরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে। এবং মূলধারা 71 বইটা অত বেশি জনপ্রিয় ছিল না। মূলধারা 71 বইটা হচ্ছে তোমার 71 সালের যে ঘটনাগুলো আছে এগুলার একদম মেইন যে পয়েন্টগুলো এবং সঠিক ইতিহাসটা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করছিলেন মহিদুল হাসান, এবং এই কারণে তিনি হচ্ছে গবেষণায় এই বছর তোমার 21শে পদক পান। ওকে, নেক্সটে দেখো আরও কয়েকজনের নাম আছে। এর ভিতরে হেলাল হাফিজের নামটা কিন্তু তোমরা জানো, কবি হেলাল হাফিজ, তিনি ভাষা সাহিত্যে 21শে পদক পাইছেন। তারপরে দেখো একজন ফটোগ্রাফার, তিনি কিন্তু সংস্কৃতিতে এই বছর পাইছেন, তিনি হচ্ছেন শহীদুল আলম। তিনি হচ্ছে দ্রিকের প্রতিষ্ঠাতা। দ্রিক নামে একটা প্রতিষ্ঠান আছে, যেটা তোমার হচ্ছে ধরো যে মানে তোমার ফটোগ্রাফি রিলেটেড পড়াশোনা বা সংস্কৃতির একটা কেন্দ্র বলতে পারো। এটার অবস্থান হচ্ছে তোমার তোমার ওই ধানমন্ডির মানে 32-এর পাশেই তোমার হচ্ছে কলাবাগান আছে, ওই জায়গাতে হচ্ছে দ্রিক। তারপরে আসো এই যে বিজ্ঞান প্রযুক্তিতে, এই জিনিসটা এই বছরের সবচেয়ে আলোচ্য টপিক। মানে এই যে তোমার সম্পর্কে যে তুমি পড়তেছো, তোমার যে 21শে পদক সম্পর্কে তুমি পড়তেছো, এটা সবচেয়ে আলোচিত টপিকটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তিতে এই বছর কে 21শে পদক পাইছেন। তিনি হচ্ছেন ডাক্তার মেহেদি হাসান খান। তিনি কিন্তু একজন ডাক্তার। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী ছিলেন, এবং তিনি অভ্র কিবোর্ডের জনক। তোমরা যখন মোবাইলে যে বাংলায় টাইপ করো না, সেটা হচ্ছে অভ্রতে, বা অনেক সময় বিজয়
ছিল তোমার হচ্ছে সর্বপ্রথমের দিকে তোমার কম্পিউটারে টাইপ করার জন্য বাংলা ফন্টটা বিজয়ান ছিল, বাট পরবর্তীতে অভ্র আনা হয়। বিজয়টা কিন্তু তোমার কিনতে হতো প্রিমিয়াম ভার্সন, বাট অভ্র কিবোর্ডটা কী করেছে সবার জন্য ফ্রি করে দিয়েছিলেন মেহেদী হাসান খান। তো এবছর তাকে কিন্তু 21 পদক দেওয়া হয়েছে। তিনি কিন্তু নিজে একা কিন্তু তোমার 21 পদক নিতে নাকচ করে দিয়েছিলেন। তারপরে তার যারা ফ্রেন্ড ছিল, আরও 2জন ফ্রেন্ড, তাদেরকে নিয়ে তিনি কিন্তু একসাথে এই পদকটা গ্রহণ করেন। এরপরে দেখো আরও কয়েকজনের নাম আছে, এগুলো আসলে খুব বেশি উল্লেখযোগ্য নাম নেই। তার ভিতরে একজন আছে দেখো আলোচিত নাসির আলী মামুন। অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, সেটা হলো তোমার ক্রীড়াতে, হ্যাঁ, খেলাধুলায় এই বছর প্রথমবারের মতো কোনো ফুটবল দল বা যে কোনো ধরনের মানে একটা দল আর কি খেলার তোমার কিন্তু 21 পদক পাইছেন। এটা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। কোনো খেলাধুলাতে কোনো দল একসাথে এরকম 21 পদক পায়নি। এই বছরই প্রথম বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, এটা কিন্তু গত 2বার আমাদের নারী ফুটবল দল কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন যেটা আছে তোমার সাফ, এই সাফে পরপর 2বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার আসা হচ্ছে 21 পদক সম্পর্কে গুরুত্ব, মানে এই পদকের কী কী গুরুত্ব আছে, কী কী মর্যাদা আছে, এগুলো সব কিছুই লেখা আছে তোমার এখানে। তোমরা জাস্ট এই পিডিএফটা একবার দেখে নিবা। ওকে, তোমাদেরকে আমি এই পিডিএফটা কিন্তু প্রোভাইড করে দিব এবং ক্লাসটা সাথে করে রাখবা, তাহলে তোমার পিডিএফটা কী কী পড়তে হবে এই জিনিসটা তুমি সুন্দরভাবে বুঝে যাবা। দেখো, এই সামরিক পুরস্কারটা, এটা বেসামরিক পুরস্কার এটা চালু করা হয় 1976 সালে। এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এটা ভাষা আন্দোলনের স্মরণে প্রদান করা হয়। তারপরে বিজয়ীরা স্বর্ণপদক পান, সনদপত্র পান এবং নগদ 4 লক্ষ টাকা পায়। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এটা দেওয়া হয়। তোমার যদি প্রশ্ন আসে 21 পদক কোন মন্ত্রণালয় ঘোষণা করে, সেটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। ওকে, এবছর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল পাইছেন, এটা একটা মাইল ফলক। ওকে, 21 পদকের ইতিহাস লেখা আছে। দেখো, এই জিনিসটা কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি 1976 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে জিয়াউর রহমান, তার শাসনামলে কিন্তু 21 পদক প্রদানটা শুরু হয়। সো এটাও একটু গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে দেখো এখানে আরও কিছু লেখা আছে, তোমরা যারা বেশি একটু জানতে চাও তারা এখান থেকে পড়ে নিতে পারো। তাহলে দেখো, আমরা 21 পদক সম্পর্কে জানলাম, এখন আমাদের জানতে হবে আর কি কি পদক আছে। আমি তো প্রথমেই বললাম 21 পদক হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। তাহলে সর্বোচ্চ কোনটা? তো আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কারটা চালু হয় 1977 সালে। এটা কোন কোন ক্ষেত্রে প্রদান করা হয় এটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। এবং এই বছর একটা প্রস্তাবনা দেখা গেছে, আসলে রিউমার কিনা সত্য সেটা আসলে প্রদান করলে বোঝা যাবে, যে শহীদ আবরার ফাহাদ, তোমরা সবাই জানো বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদকে কিন্তু এই বছর স্বাধীনতা পুরস্কার ঘোষণা করা, মানে দেওয়ার একটা ঘোষণা আসছে যে শহীদ আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে এই বছর। এটা খুবই একটা দৃষ্টান্তমূলক জিনিস এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। ওকে, নেক্সট আসা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ক আর কী কী পদক আছে। দেখো, এটা হচ্ছে তোমার সামরিক পদক, এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ, তারপরে হচ্ছে তোমার বীরোত্তম দ্বিতীয় সর্বোচ্চ, তৃতীয় হচ্ছে বীর বিক্রম, তারপরে বীর প্রতীক। কয়জনকে দেওয়া হয় এটা তোমাদের মুক্তিযুদ্ধ ক্লাসে পড়ানো হবে, তারপরে তুমি এখান থেকে একবার দেখে রাখতে পারো। তারপর আর কী কী পদক আছে, রাষ্ট্রপতি ক্রীড়া পুরস্কার আছে, রাষ্ট্রপতি যে পুরস্কারগুলো আছে। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশের কিছু পুরস্কার আছে, সেটা হচ্ছে তোমার পিপিএম মানে বাংলাদেশ পুলিশ মেডেল, তারপর হচ্ছে তোমার প্রেসিডেন্টস পুলিশ মেডেল যেটা হচ্ছে পিপিএম, এগুলো আছে। তারপর আরও আছে, এগুলো তুমি একটু দেখে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপর আসো দ্বিতীয় টপিকটা যেটা আমাদের জানতে হবে সাম্প্রতিকের, সেটা হচ্ছে বিপিএল নিয়ে। তো 2025 বিপিএলের আসর ঘটে গেছে এবং এই আসরের চ্যাম্পিয়ন হচ্ছে ফরচুন বরিশাল। লাস্ট আসরে 2024 সালেও কিন্তু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন ছিল, এবার ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো কিন্তু ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে এবং এটার ফাইনাল হয় চিটাগাং কিংসের বিপক্ষে। তোমরা যারা খেলা দেখো তারা অবশ্যই জানো এবং খেলাটা দেখেছো হয়তো। তো যারা জানো না তারা একটু জেনে নাও, চ্যাম্পিয়ন হচ্ছে ফরচুন বরিশাল এবং মানে ফাইনালে খেলা আরেকটা দল হচ্ছে চিটাগাং কিংস, তারা হচ্ছে রানার্স আপ। অ্যান্ড এইটাতে দেখো হচ্ছে ম্যাচ সেরা হয়েছিলেন হচ্ছে তোমার তামিম ইকবাল, ফাইনালে ম্যাচ সেরা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন হচ্ছে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ওকে, এখানে কারো সবার ব্যক্তিগত কিছু অর্জন দেওয়া আছে, চ্যাম্পিয়ন দল কত পুরস্কার পাইছেন, ম্যাচ সেরা কে হয়েছেন, এইসব কিছু দেওয়া আছে, এগুলো একটু দেখে রাখবা। তার ভিতরে ইম্পর্টেন্টটা হচ্ছে তোমার ফাইনালে ম্যাচ সেরা কে এবং হচ্ছে সিরিজ সেরা কে, যিনি হচ্ছেন তোমার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। ওকে, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে বিপিএলে এইবারই প্রথমবারের মতো মাস্কট ঘোষণা করা হয়েছিল। মাস্কটটা কি? মাস্কটটা হচ্ছে তোমার একটা তোমার ডিজাইন বা একটা প্রতীক, যেটা হচ্ছে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা তোমার যে আয়োজন, এটার আসলে মূল থিমকে ধারণ করে। সো এরকমই এই বছরের মাস্কটটা হচ্ছে তোমার ডানা 36। 36 কেন বলো তো? 36 হচ্ছে 36শে জুলাই। এই যে আমরা 5ই আগস্ট যে শেখ হাসিনার পতন হয়েছে, এটাকে কিন্তু আমরা জুলাই মাসকেই কিন্তু এক্সটেন্ড করে 36শে জুলাই পর্যন্ত নিয়ে গেছিলাম, তাই না? তো এই ডানা 36, এটা আসলে তোমার ওই 36শে জুলাইয়ের 36কে রিপ্রেজেন্ট করে, এবং এই জিনিসটার ডিজাইনার হচ্ছে ওলিদুজ্জামান শাহীন। ওকে, এটা হচ্ছে স্বাধীনতা, শক্তি, সম্ভাবনার প্রতীক। ওকে, এবং এই জিনিসটা দেখতে যেরকম দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এই জিনিসটা হচ্ছে এবার বিপিএল 2025-এর মাস্কট, অফিসিয়াল মাস্কট। ওকে, তারপরে আসো নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক, এটাও খেলাধুলা থেকে আমি একসাথে আসলে দেওয়ার চেষ্টা করছি তোমাদের খেলাধুলাগুলো একসাথে, তারপরে আদার্স। দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো বাংলাদেশি আম্পায়ার, এবার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো বাংলাদেশি একজন আম্পায়ার ছিল, তার নাম হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ, বা তার ডাক নাম হচ্ছে সৈকত। দেখতে এরকম এই বেচারা, তিনি হচ্ছে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পক্ষে একজন আম্পায়ার, ইন্টারন্যাশনাল মানের আম্পায়ার। তিনি হচ্ছে খেলার কিছু খেলা পরিচালনা করেন, তার ভিতরে ছিল হচ্ছে তোমার এই যে 21শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি এবং 1 মার্চের যে খেলাটা, এই খেলাগুলোর হচ্ছে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিল। তারপরে নেক্সট আসো, এবার আসলে আমরা পড়বো হচ্ছে বাংলাদেশের নতুন যে সম্ভাবনা আছে বা বিভিন্ন কিছু উদ্বোধন হচ্ছে, এই জিনিসগুলো। তো সর্বপ্রথমে আসো হচ্ছে তোমার যমুনা রেল সেতু। আমরা তো জানি যমুনা সেতু আগে থেকে আছে, যেটার নাম তোমার মাঝখানে চেঞ্জ হয়েছিল যে বঙ্গবন্ধু সেতু। এই সেতুর পাশ দিয়ে মানে তুমি যখন ঢাকামুখী আসবে তখন তোমার হাতের বাম পাশে পড়বে, তুমি যখন ঢাকা থেকে উত্তরবঙ্গে যাবা তখন হচ্ছে তোমার হাতের ডান পাশে পড়বে। একটা মাত্র তোমার রেলগাড়ি চলাচলের জন্য একটা রাস্তা ছিল, এটা কিন্তু একদম ঝুলন্তর মতো, মানে মূল ব্রিজের থেকে একটু বাইরে আলাদা করে পিলার দিয়ে কোনো মতো ঝুলিয়ে রাখা। এটা কিন্তু খুবই রিস্কি ছিল। তো এটাতে একটা সমস্যা হয়তো কি, একটা তোমার ট্রেন একসাথে দুইটা পাস করতে পারতো না, একটা যদি যাইতো তাহলে আরেকটাকে একটা শিডিউল চেঞ্জ করে দেওয়া লাগতো। তাহলে হচ্ছে একটার পাশে তোমার হচ্ছে টাঙ্গাইলের যে স্টেশনটা আছে যমুনা সেতুর পূর্ব পাশ এবং হচ্ছে পশ্চিম পাশ, দুই পাশের যে কোনো একটা স্টেশনে তোমার হচ্ছে ট্রেনটাকে কিছু বিরতি দেওয়া লাগতো, এবং এটাতে দুর্ভোগ ছিল, জনভোগান্তি ছিল। এই জিনিসটা দূর করার জন্য প্লাস রিস্ক কমানোর জন্য এই যমুনা সেতুর পাশেই মানে একটা রেল সেতু চালু করা হয়েছে নতুন, এটা হচ্ছে যমুনা রেল সেতু। তো তোমরা যারা উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী আসো তারা অবশ্যই যমুনা সেতু থেকে দেখতে পারবে এই সেতুটা। তো এই সেতুটা কিন্তু এই মাসেই আর কি চালু হচ্ছে, মানে এই মাসে মানে বলতে গেলে মার্চে আনুষ্ঠানিকভাবে চালু হবে, এবং তার আগেই মানে পরীক্ষামূলকভাবে কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। এবং এটা কবে তারিখটা দেখো, 2025 সালের 12ই ফেব্রুয়ারি রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস এটা প্রথমবারের মতো এই সেতু পার হয়। ওকে, এবং এর কারণে কিন্তু যে বঙ্গবন্ধু সেতু যেটা ছিল আগে, সেখানে কিন্তু রেল চলাচল অলরেডি বন্ধ হয়ে গেছে, এটা দিয়ে এখন চলাচল করবে। এবং এটার দেখো নতুন সেতুটার দৈর্ঘ্য যমুনা সেতুর মতোই 4.8 কিলোমিটার, এটাতে 2টা রেল লাইন আছে। ওকে, এবং আনুষ্ঠানিক উদ্বোধনের আগে একটা মাত্র লাইন দেওয়া চলবে। আনুষ্ঠানিক উদ্বোধন কবে? এটা হচ্ছে এই মাসের 18ই মার্চ। ওকে, তো এখানে দেখো আদার্স কিছু তথ্য দেওয়া আছে, এগুলো তোমরা একটু জেনে রাখবা। এরপরের টপিকটা আসো, সেটা হচ্ছে পাতাল মেট্রো রেল। আমরা তো জানি ঢাকাতে মেট্রো রেল চালু হয়ে গেছে, এবং মেট্রো রেল চালু থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগ কমে নাই। অলরেডি মেট্রো রেলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখা যায়। সো 2026 সালে মানে আগামী বছর আমাদের দেশে প্রথমবারের মতো পাতাল মেট্রো রেল চালু হবে, যেটা হচ্ছে মাটির নিচ দিয়ে যাবে। এখন তো মূল রাস্তার উপর দিয়ে যাচ্ছে, এখন রাস্তার নিচ দিয়েও যাবে। সো এই জিনিসটা হচ্ছে এমআরটি লাইন 1, এটা 26 সালে চালু হওয়ার কথা। এখন দেখা যাক কত দূর বাস্তবায়ন হয়।
এবং এটার যে এমআরটি লাইন 1, এই লাইনটা হচ্ছে তোমার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত একটা রুট, নতুন বাজার থেকে পূর্বাচল টার্মিনাল আরেকটা, এবং কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল। এবং এটাতে কয়টা স্টেশন আছে, কত সময় আছে, এগুলো জাস্ট তোমরা একটু দেখে রাখতে পারো, বাট এই রুটগুলো একটু মনে রাখবা। ওকে, দেখো এখানে দেওয়া আছে এমআরটি লাইন 1টা আসলে কোনটা থেকে, কমলাপুর থেকে দেখো এদিকে এয়ারপোর্ট পর্যন্ত। ওকে, তারপরে নেক্সট যে তথ্যটা আমরা পড়ব সেটা হচ্ছে দেশের 13তম সিটি কর্পোরেশন হওয়ার পথে বগুড়া। বগুড়া হচ্ছে আমার এলাকা, আমি পড়াশোনা করছি হচ্ছে তোমার আজিজুল হক কলেজে। তো বগুড়া রাজনৈতিক কারণে বারবার পিছিয়ে ছিল, কারণ বগুড়া হচ্ছে শহীদ জিয়াউর রহমানের এলাকা, তার জন্মস্থান ওই জায়গাতে। সো এই কারণে দেখা গেছে বগুড়াতে সব ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও তাকে সিটি কর্পোরেশন বা অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলো কিন্তু দেওয়া হয় নাই, বা দেওয়া হইলেও অনেক পরে হয়েছে। সো এই কারণে বগুড়া পৌরসভাকে দেখো এই প্রথমবারের মতো মানে সিটি কর্পোরেশন উন্নীত করার জন্য সবাই জোরে সোরে লাগছে, এবং এই জিনিসটা প্রস্তাবনা অলরেডি করা হয়ে গেছে, এবং যদি ইতিবাচক সাড়া অলরেডিও পাওয়া গেছে, এবং এখন শুধু অনুমোদন বাকি। অনুমোদনটা দেওয়া হলে দেশের 13তম সিটি কর্পোরেশন হবে বগুড়া। তার মানে কি, বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কয়টা, 12টা, এবং বগুড়া যখন হবে তখন এটা হবে 13। দেখো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কী কী কারণে একটা পৌরসভা থেকে একটা সিটি কর্পোরেশন ঘোষণা করা যায়, এবং এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু বগুড়া সবগুলোই ফুলফিল করছে। তো এই জিনিসটা তোমরা পড়লেই বুঝতে পারবে। তাহলে আমরা নেক্সটে আগাই। নেক্সটে আছে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25 বছর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দেখো তোমরা কিন্তু ভুল করবে না, মাতৃভাষা দিবস আমরা জানি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তাই না? বাট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কিন্তু 1999 সালে ইউনেস্কো যখন ঘোষণা করছে তারপর থেকে কিন্তু পালন করা শুরু হয়েছে। মানে 2000 সাল থেকে কিন্তু মানে 2000 সালে প্রথমবারের মতো কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে ইন্টারন্যাশনালি, ওটাই প্রথম। তাহলে 2025 সাল গেল এবার, তাহলে 25 বছর পূর্ণ হলো এই বছরে, এবং 25 বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী। ওকে, এই জিনিসটা তোমার বিশেষ আয়োজন করা হয় প্যারিসে, ইউনেস্কোর যে সদর দপ্তর আছে। দেখো এখানে অনেকগুলো তথ্য, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, এটা হচ্ছে প্যারিস, ফ্রান্সে। তো এখানে বাংলাদেশের শিল্পীরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, এবং এই জায়গাতে একটা পদক দেওয়া হয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025। এই পদকটা 2জন ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয় এবার। 2জন ব্যক্তি কে কে? 2জন ব্যক্তি হচ্ছেন একজন অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা, এবং আরেকজন হচ্ছেন জোসেফ ডেভিড উইন্টার, এবং প্রতিষ্ঠানটার নাম হচ্ছে বাংলাদেশ দূতাবাস। প্যারিসে যে বাংলাদেশ দূতাবাস আছে, এবং এই দূতাবাসের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে যে বাংলাদেশের যে এই একটা তোমার মাতৃভাষা দিবস এটাকে আন্তর্জাতিক করার ক্ষেত্রে কিন্তু এই দূতাবাসের ভয়াবহ লেভেলের একটা ভূমিকা আছে। এটা যখন তোমরা এই তোমাদের ভাষা আন্দোলনের ইতিহাস পড়বা, বা আমি যখন তোমাদের পড়াবো, তখন কিন্তু সবই বুঝতে পারবা। ওকে, ইতিহাস আসলে সুন্দর। নেক্সট আসো, এই যে 25 ফেব্রুয়ারি, আমরা কিছুদিন আগে 25 ফেব্রুয়ারি পার করে আসছি, এবং তোমরা যারা হচ্ছে বিভিন্ন ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকো তারা অবশ্যই দেখতে পারবা বিভিন্ন জায়গায় ব্যানার ট্যানার দেওয়া হয়েছে 25 ফেব্রুয়ারিকে একটা নতুন দিবস হিসাবে। এই দিবসটা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। তাহলে এই জিনিসটা একটা জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এখন থেকে তোমাদের যদি প্রশ্ন আসে শহীদ সেনা দিবস কবে, সেটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। এবং এটা কেন করা হয়েছে আমরা তো জানি, 2009 সালে তোমার হচ্ছে পিলখানাতে একটা ভয়াবহ তোমার ডিজাস্টার ঘটে গেছে, সেটা হচ্ছে পিলখানা বিডিআর বিদ্রোহ আমরা নামে চিনি। এই বিডিআর বিদ্রোহে কিন্তু 57 জন সেনা কর্মকর্তা মারা গেছিলেন, এবং এই ঘটনাটা হচ্ছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায়। এবং এই কারণে তোমার হচ্ছে 57 জন সেনা কর্মকর্তা সহ টোটাল 74 জন নিহত হয়েছিলেন, সেনা কর্মকর্তা হচ্ছে 57 জন। এবং এই কারণে হচ্ছে এই 25 ফেব্রুয়ারি যে ডেটটা আছে, 25 ফেব্রুয়ারি, এই 25 ফেব্রুয়ারিকে তোমার শহীদ সেনা দিবস, জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে আসলে আমরা পড়ব হচ্ছে কিছু নামকরণ, মানে বিভিন্ন কিছু নাম পরিবর্তন। ওকে,
তো আমরা তো জানি যখন হচ্ছে শেখ হাসিনা শাসন আমল ছিল তখন সব কিছুরই নাম কেমন যেন তার ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গেছিলো, তাই না? যে কোনো ধরনের মেডিকেল কলেজের নাম বলে শেখ হাসিনা মেডিকেল কলেজ, সব কিছুতে বঙ্গবন্ধু, সব কিছুতেই ফজিলাতুন্নেসা, মানে যাচ্ছে তাই একটা অবস্থা, তাই না? দেশের সব কিছু তাদের ফ্যামিলির নামে এরকম হয়ে যাচ্ছিলো। তো আগে যেসব জায়গার নাম যা যা ছিল ওগুলো কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তো তার ভিতরে একটা হচ্ছে তোমার সোহরাওয়ার্দী শিশু পার্ক। সোহরাওয়ার্দী শিশু পার্কের আগেই নাম ছিল হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক, মানে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে, তো এই কারণে হচ্ছে তার নামটা হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ছিল। এবং এই জিনিসটা তোমার 2021 সালে এই নামটা চেঞ্জ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক রাখে, এবং পরবর্তীতে এই যে আবার আগের নামে ফিরে যাচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটার একটা উদ্যোগ নিছে, এবং এই কারণে এই পার্কটির নাম আবার আগের নামে শহীদ জিয়া শিশু পার্ক হবে। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে শহীদ জিয়া শিশু পার্ক কোথায় অবস্থিত, এটা কিন্তু তোমার সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তোমার হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক। ওকে, এরপরে আসা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। স্যাটেলাইটের নামও বঙ্গবন্ধু দিয়ে দিছে, এবং এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1টা যে আছে এই জিনিসটার নাম কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, এবং এই জিনিসটা একটা অনেক লেন্দি প্রসেস, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল জিনিস, সব জায়গাতেই তোমার ইন্টারন্যাশনাল রেজিস্টারে কিন্তু নামটা অলরেডি আছে, এবং এই নামটা চেঞ্জ করা একটা ব্যয়বহুল প্লাস সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও তোমার হচ্ছে ইতিমধ্যে সব ধরনের কার্যক্রম হয়ে গেছে, জাস্ট আন্তর্জাতিক অনুমোদন পাওয়া বাকি। তো এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বর্তমানে রাখা হবে হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1 বা BS1। ওকে, দেখো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বা হচ্ছে এটার নাম তো আর এটা থাকবে না, এখন হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। এটা কবে কোথায় থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য। এটা 2018 সালের 11ই মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার, এখান থেকে কিন্তু এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করা হয়। ওকে, এটা দেখতে এরকম। নেক্সট, এটা হচ্ছে আমাদের পাশের দেশের, তোমরা জেনে রাখো, ফোর্ট উইলিয়াম দুর্গ। এটা যখন তুমি প্রাচীন বাংলার ইতিহাস পড়বা তখন কিন্তু এই দুর্গটার নাম চলে আসবে ফোর্ট উইলিয়াম দুর্গ। এটার নাম চেঞ্জ করে বিজয় দুর্গ রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে বা কী মানে কী উদ্দেশ্যে এটা করা, এটা তোমরা এখানে পড়লে বুঝতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও জাস্ট জেনে রাখো নামটা কী হচ্ছে, নামটা হচ্ছে বিজয় দুর্গ। এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, এটা আমাদের পাশের দেশ ভারতের কলকাতায়। ওকে, এটা হচ্ছে দেখো তোমার ইতিহাস এখানে লেখা আছে 1696 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গটা নির্মাণ করেন আর কি, এবং তখন ব্রিটেনের রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়েছিল, এবং পরবর্তীতে লর্ড ক্লাইভের সাথে এই জায়গাটার অনেক ইতিহাস আছে। এই জিনিসটা তোমাদের প্রাচীন বাংলার ইতিহাস যে ক্লাসটা হবে ওখানে সুন্দর করে পড়ানো হবে। এরপর আসো আমাদের কিছু উদ্ভাবন, চিকিৎসা খাত অ্যান্ড আদার্স, স্বাস্থ্য খাত। ওকে, স্বাস্থ্য খাত রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবসময় প্রশ্ন আসছে, অ্যান্ড এই জিনিসটা থেকে যদি মানে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে যাও এই জিনিসটা তোমার জানতেই হবে, ঠিক আছে? এটা বাংলাদেশের স্বাস্থ্য খাত, ইন্টারন্যাশনাল সব ধরনের যেখানেই তুমি স্বাস্থ্য রিলেটেড তথ্য পাবা এই জিনিসটা আগে পড়বা। এটা তোমাদের হয়তো আমি ওরিয়েন্টেশনে বলছিলাম যে তুমি যেখানে যেখানে স্বাস্থ্য রিলেটেড তথ্য পাবা ওই জিনিসটা আগে মুখস্থ করবা বা ওই জিনিসটা আগে জেনে রাখবা। দেখো চিটোসান ন্যানোকণা, চিটোসান ন্যানোকণা মানে ন্যানো পার্টিকেলস। ন্যানো পার্টিকেলস সম্পর্কে কিন্তু তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ছো। তো এটা হচ্ছে চিংড়ির খোলস থেকে পাওয়া গেছে, এবং এটা হচ্ছে প্রাকৃতিক একটা অ্যান্টিবায়োটিক। এখন দেখো নামটা চিটোসান কেন, এটা হচ্ছে দেখো তুমি যদি এখানে পড়লে বুঝতে পারবা যে এখানে চিংড়ির খোলস বর্জ্য থেকে প্রাপ্ত চিটিন। এখন তোমার কাছে নামটা একটু অদ্ভুত লাগতেছে, চিটিন না? আমি যদি তোমাকে এরকমভাবে ইংলিশে লিখে দিই, এখন কি একটু অদ্ভুত লাগতেছে? নিশ্চয়ই না। তুমি হয়তো বইয়ে পড়ে আসছো কাইটিন, তাই না? কাইটিনের বাংলা মানে ইংলিশ যে বানানটা আছে কাইটিনের পাশে লেখা, ওই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা, তাহলে বুঝতে পারবা ওটাই আসলে চিটিন। তাহলে এই কাইটিন থেকে প্রাপ্ত যে ন্যানো পার্টিকেলস এই জিনিসটা থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে, এবং এটা খুবই তোমার উপকারী একটা অ্যান্টিবায়োটিক। এটা অনেক ধরনের কাজে আসে, যেমন দেখো তোমার এই যে ওরাল ড্রাগ ডেলিভারি,
আই অ্যাপ্লিকেশন, চোখে ইউজ করা যায়, কিউটেনিয়াস ক্রিম হিসেবে ইউজ করা যায়। এবং এই জিনিসটা দেখতে এরকম। এটা কারা বানাইছে, নামটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অবশ্যই অবভিয়াসলি যে কোনো ধরনের মাইক্রোবায়োলজিক্যাল জিনিসপত্র উদ্ভাবনের ক্ষেত্রে বা ধরো তোমার জিনোম উৎপাদন সব কিছুই কিন্তু তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করে। এখানে মাইক্রোবায়োলজি এবং হাইজিন বিভাগের যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এবং প্রয়াত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাফির নেতৃত্বে পরিচালিত হয়েছিল। প্রয়াত মানে তিনি মারা গেছেন। এই গবেষণায় কিন্তু এই চিটোসান ন্যানোকণা উদ্ভাবন করা হয়েছে। ওকে, নেক্সট, বাংলাদেশের প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু। এখন আমরা অনেকেই জানি যারা হচ্ছে তোমার বার্নের পেশেন্ট আছে, যাদের হয়তো হাত বা কোনো একটা অংশ পুড়ে গেছে, এটা হচ্ছে পুরাটা আসলে পার্সেন্টেজ দিয়ে হিসাব করা হয়। তো যাদের অনেক বেশি পুড়ে যায় তাদের ক্ষেত্রে কী করা হয়, মাঝে মাঝে স্কিন গ্রাফট করা হয়। মানে তার শরীরের অন্য জায়গা থেকে স্কিন নিয়ে এসে যে জায়গাটাতে পুড়ে গেছে ওই জায়গাতে লাগানো হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমার যে অন্য জায়গা থেকে স্কিন নিবে এমন একটা অবস্থা তার বডির তোমার অনেকটা শতাংশই পুড়ে গেছে, তার কোনো ভালো জায়গা নাই যেখান থেকে আমি নিয়ে এসে আবার নতুন করে স্কিন গ্রাফটিং করবো। সো এই কারণে কী করা হয়, তোমার অন্য দাতা ব্যক্তি যে আছে তার থেকে কিন্তু স্কিন নিয়ে লাগানো হয়। তো এরকম সবসময় কিন্তু এরকম দাতাও অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এই কারণে কি একটা স্কিন ব্যাংক জরুরি, যে জায়গাতে আমি আমার প্রয়োজন মতো যে কোনো সময় আমি স্কিন পাইতে পারি বিভিন্ন দাতার থেকে। তো এই জিনিসটা প্রথমবারের মতো বাংলাদেশে চালু হয়েছে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, এখানে স্কিন ব্যাংক চালু করা হয়েছে। এখানে দেখো চামড়া দানের যে পদ্ধতি এখানে লেখা আছে, মৃত ব্যক্তির ক্ষেত্রে 6 থেকে 10 ঘন্টার মধ্যে চামড়া সংগ্রহ করা হয়। অ্যান্ড এখানে দেখো উদ্বোধন করা হয়েছে 2025 সালের 16ই ফেব্রুয়ারি। নেক্সট, বাংলাদেশের প্রথমবারের মতো বিনা অপারেশনে মাইভ্যালভ পালমোনারি ভাল্ভ প্রতিস্থাপন। তো তোমরা হয়তো হার্টের বিভিন্ন ভাল্ভ টাল্ভ শুনে আসছো, পালমোনারি ভাল্ভও আছে, সেটা হচ্ছে মাইভ্যালভ ভাল্ভ। এটা বিনা অপারেশনের প্রতিস্থাপন হয়েছে। এটা বাংলাদেশের প্রথমবারের মতো, ইন্টারন্যাশনালি তো চালু হয়েছে, বাংলাদেশের প্রথমবারের মতো হয়েছে। এই জিনিসটা হয়েছে 23 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, এখানে ক্যাথ ল্যাব যে আছে, এখানে তোমার এই অপারেশনটা সফলভাবে হয়। এবং এই অপারেশনে স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুন্নাহার ফাতেমার নেতৃত্বে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ওকে, রোগীর নাম ছিল মাহাদি, তিনি 23 বছর বয়সী একজন যুবক, তার জন্মগত হৃদরোগ ছিল। দেখো এখানে তোমার ইতিহাসটা লেখা আছে। ওকে, তোমরা একটু পড়ে নিবা, যেহেতু স্বাস্থ্য রিলেটেড, সো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো মতো পড়বা। ওকে, নেক্সট, এটা হচ্ছে দেখো তোমার অ্যানিম্যাল রিলেটেড, লাম্পি স্কিন ডিজিজ। লাম্পি স্কিন ডিজিজের টিকা উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশে। এটাকে ভাবা যায় একটা ইন্টারন্যাশনাল যে তোমার প্রবলেম, এই জিনিসটার টিকা বাংলাদেশে উদ্ভাবন করা হয়েছে। এটা উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট। এই জিনিসটা হচ্ছে প্রথমবার লাম্পি স্কিন ডিজিজ বাংলাদেশে শনাক্ত করা হয়েছে 2019 সালে। এবং এটা কি লাম্প মানে হচ্ছে তোমার ফোস্কার মতো, ঠিক আছে, তোমার বডিতে বিভিন্ন ফোস্কার মতো ফুলে ফুলে যাবে, ওই জায়গাটাতে কিছু তরল থাকবে এরকম, এটা হচ্ছে তোমার লাম্প। দেখো তোমার একটা ছবি দেখাচ্ছি, এই যে এরকম গরু তোমরা হয়তো আশেপাশে দেখতে পারো, যে গরুর গায়ে বিভিন্ন ধরনের দেখো টিউমারের মতো জিনিস দেখা যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে লাম্প। তো এই ধরনের স্কিনের উপরে লাম্পের মতো অনেক জিনিসপত্র বা টিউমার দেখা যায়, এটাকে বলা হয় লাম্পি স্কিন ডিজিজ। এবং এই স্কিন ডিজিজটা সাধারণত তোমার গরু মহিষ এগুলোতে হয়। তো এই জিনিসটার টিকা বাংলাদেশে উদ্ভাবন করা হয়েছে। এবং এই জিনিসটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে সারা বিশ্বে আমরা হচ্ছে এটা সাপ্লাই দিতে পারবো। দেখো যে উৎপাদন খরচ, দেশীয়ভাবে উৎপাদন করার কারণে এটার খরচ অনেক কমে আসছে। এটার খরচ কত দেখো, প্রতিটাতে প্রায় 70 টাকার মতো খরচ হবে। আর যদি আমদানি করতাম তাহলে আমার খরচ পড়তো প্রায় 250 থেকে 300 টাকা। বৃহৎ অর্থে হিসাব করলে কিন্তু অনেক। এরপরে আসো নেক্সট, এই যে এই জিনিসটা তোমরা হয়তো অনেক তোমরা ফেসবুক বা অন্য কিছু কল্যাণে দেখতে পারবা বা আশেপাশে খবর শুনে থাকবে যে ডেভিলস ব্রেথ। মানে একটা মানুষকে তুমি রাস্তায় যাচ্ছ, তোমাকে হয়তো একটা কাগজ দেখায় বললো যে ভাইয়া এই ঠিকানাটা একটু আমাকে বলে দেন, বা একজন রিক্সাওয়ালাই তোমাকে বলতে পারে যে ভাইয়া আমি তো পড়তে পারি না, তো এরকম একটা চিঠি আমাকে হচ্ছে আমার ছেলে পাঠাইছে, এটা একটু আমাকে একটু পড়ে দেন।
এরকম দিতে পারে। তুমি হয়তো সরল মনে হয় জিনিসটা দেখতে যাবা, বাট তখনই কিন্তু ওই কাগজের উপর একটা টোকা দিবে এবং ওই কাগজে থাকা কিছু উপাদান তোমার নাক দিয়ে ঢুকবে, এবং এই জিনিসটার কারণে তুমি কিছুক্ষণের জন্য হিপনোটাইজ হয়ে যাবা। এবং হিপনোটাইজ হওয়ার কারণে সে তোমাকে যা যা বলবে তুমি তাই তাই করতে বাধ্য হবে। সে যদি বলে তোমার কাছে থাকা যত টাকা পয়সা আছে, ফোন আছে, তাকে দিয়ে দিতে, তুমি নির্দ্বিধায় দিয়ে দেবে। তুমি টেরও পাবে না তোমার সাথে কী কী ঘটতেছে। তো আশেপাশের মানুষও কিন্তু এটাতে অত বেশি ভ্রুক্ষেপ করবে না, কারণ দেখবে তোমার থেকে তো কেউ কেড়ে নিচ্ছে না, তুমি স্বেচ্ছায় দিয়ে দিচ্ছ। তো এই জিনিসটা কিন্তু খুবই ভয়াবহ একটা জিনিস। এবং ডেভিলস ব্রেথ এটাতে উপাদান হিসেবে ব্যবহার করা হয় স্কোপোলামিন। এবং স্কোপোলামিনটা পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে ধুতুরা। আমরা কিন্তু আমাদের আশেপাশে বা অন্যান্য জায়গায় ধুতরা ফুল দেখে থাকছি, এই যে এরকম ধুতরা ফুল, এবং এটা হচ্ছে ধুতরার ফল। এবং এই ধুতরা থেকেই কিন্তু তোমার এই স্কোপোলামিন আলাদা করা হয়। ওকে, নেক্সট, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে শিশু ক্যান্সার রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে। জাস্ট এটা হেডলাইনটাই মনে রাখো যে শিশুদের যে ক্যান্সার রোগ হয় এতে বিনামূল্যে ওষুধ সরবরাহ করার একটা উদ্যোগ নিয়েছে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। ওকে, নেক্সট, বিশ্বের বৃহত্তম হাসপাতাল কোনটা? বিশ্বের বৃহত্তম হাসপাতালটা হচ্ছে এখন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ জেংজো ইউনিভার্সিটি। জেংজো ইউনিভার্সিটির নামটা শুনে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে চায়নাতে, তাই না? এটা হচ্ছে চীনের হেনান প্রদেশে জেংজো শহরে অবস্থিত। এই হাসপাতালে 7,000 শয্যা আছে এবং এই শয্যা সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষস্থান। এখন বাংলাদেশেও তো হাইস্ট আছে। বাংলাদেশে হাইস্ট কত? বাংলাদেশে হাইস্ট আছে তোমার মাত্র 2600 মতো, 2600 মতো শয্যা আছে, এবং এই জিনিসটা আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ। অ্যান্ড ইন্টারন্যাশনাল চিন্তা করলে সবচেয়ে বড় হচ্ছে অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ জেংজো ইউনিভার্সিটি। এই জিনিসটা দেখতে যে এরকম, দেখো বিরাট একটা হাসপাতাল। ওকে, তো বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে সবচেয়ে বড় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। এটাতে প্রায় 2500-এর মতো শয্যা আছে, এবং এটাতে প্রকল্প চলতেছে যে 5000 শয্যা উন্নীত করা হবে, এবং এটা হইতে আরও টাইম লাগবে। ওকে, এটা হলে দেখা যাবে বিশ্বের অন্যতম বৃহৎ হাসপাতালগুলোর মধ্যেও কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজের নাম চলে আসবে। ওকে, নেক্সট, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছেন। তার নামটা হচ্ছে ডক্টর কামরুল হুদা। জাস্ট নামটা মনে রাখো। ওকে, নেক্সট, বাংলাদেশে প্রতি বছরে মানে প্রতি অর্থ বছরে 2বার মুদ্রানীতি ঘোষণা করা হয়। প্রথম মুদ্রানীতিটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর, দ্বিতীয়টা হচ্ছে জানুয়ারি থেকে জুন, অর্ধবার্ষিক আর কি। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা ঘোষণা করা হয়। জাস্ট এই তথ্যটা মনে রাখো। এটা চালু করা হয় বা বাংলাদেশে প্রথম ঘোষণা করা হয় 2006 সালে। এবার আসলে ইন্টারন্যাশনাল কিছু তথ্য প্রযুক্তি রিলেটেড, সেটা হচ্ছে মেটা। আমরা তো জানি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো সব কিন্তু তোমার হচ্ছে মেটার আন্ডারে, তাই না? মেটা, এই মেটা হচ্ছে প্রজেক্ট ওয়াটারওয়ার্থ নামে একটা প্রজেক্ট চালু করছে, যেটা হচ্ছে সাগরের তলদেশ দিয়ে 50,000 কিলোমিটার পর্যন্ত ইন্টারনেট কেবল দিচ্ছে, যেটা দিয়ে তোমার হচ্ছে সারা বিশ্বে ইন্টারনেটের সংযোগ আরও জোরদার করা হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমার জাস্ট হেডলাইনটাই মনে রাখো যে টোটাল 50,000 কিলোমিটার। নামটা হচ্ছে প্রজেক্ট ওয়াটারওয়ার্থ, চালু করতেছে মেটা। ওকে, জিনিসটা দেখতে এরকম। এটা ছবিটা যদিও AI জেনারেটেড, তারপরেও তোমরা একটা আইডিয়া রাখতে পারো। তারপরে জাপানে বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার রেইমেই চালু। তো এখানে মনে রাখো বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার, প্রত্যেকটা শব্দ কিন্তু ইম্পর্ট্যান্ট। প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটার নামটা কি? নামটা হচ্ছে রেইমেই। কোন দেশ চালু হয়েছে? জাপানে। ওকে, এবং আগে তোমার হচ্ছে বিশ্বের 6ষ্ঠ দ্রুততম সুপার কম্পিউটার ফুকাগুর সাথে এই জিনিসটাকে সংযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সটে আসা হচ্ছে কিছু সম্মেলন, ইন্টারন্যাশনাল তথ্য। ব্রিক্সের সম্মেলন 2025 সালে অনুষ্ঠিত হবে রিও ডি জেনিরো, যেটা হচ্ছে তোমার ব্রাজিলে। ব্রিক্সের ফুল ফর্ম দেখো, বিতে হচ্ছে ব্রাজিল, আরতে হচ্ছে রাশিয়া, আইতে ইন্ডিয়া বা ভারত, সিতে হচ্ছে চায়না, অ্যান্ড এসতে সাউথ আফ্রিকা। তার ব্রিক্সের নামের মধ্যেই তার সদস্য দেশগুলোর নাম আছে। এবং 25 সালের এই সম্মেলনটা হবে 6 থেকে 7 জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এবং রিও ডি জেনিরোতে ওই যে তোমার একটা মূর্তি আছে, স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার, যে হচ্ছে একটা তোমার যীশু খ্রিস্টের মূর্তি, 2 হাত 2 পাশে দিয়ে একটা পাহাড়ের উপর,
এরকম একটা মূর্তি তোমরা হয়তো দেখে থাকবা। এই জিনিসটার নাম হচ্ছে স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার। এটার অবস্থান হচ্ছে রিও ডি জেনিরো, ব্রাজিলে। ওকে, সম্পর্কে আর একটু তথ্য আছে, তোমরা একটু দেখে নিবা, খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপরে G7 জোট, গ্রুপ অফ 7, এটা আগে G8 ছিল, একটা দেশকে বের করে দেওয়া হয়েছে, দেশটার নাম হচ্ছে তোমার রাশিয়া। রাশিয়া আগে ছিল, রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। জি সেভেনের মানে দেশগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এবং এটার 2025 সালে যে সম্মেলনটা হবে, এই সম্মেলনে যেই দেশটা আসলে সভাপতি বা যেই দেশে অনুষ্ঠিত হবে ওই দেশটাকেই আসলে সভাপতি ঘোষণা করা হয়। এই বছর হবে হচ্ছে তোমার কানাডাতে। ওকে, এবং 2024 সালে ছিল হচ্ছে ইতালিতে। ওকে, নেক্সট তথ্য হচ্ছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ, এটার একটা তালিকা আছে, তুমি জাস্ট মনে রাখো সবচেয়ে ক্ষমতাধরের অবস্থানে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে চীন, দেন রাশিয়া, এই তিনটা মনে রাখলেই হবে। তারপর আসা হচ্ছে পরিবেশ সুরক্ষা সূচক, বিভিন্ন ধরনের সূচক ঘোষণা করা হয় প্রতি বছর। তো নেক্সটে আরও বিভিন্ন ধরনের সূচক আসবে। তো পরিবেশ সুরক্ষা সূচকে শীর্ষ অবস্থানে আছে হচ্ছে এস্তোনিয়া। ওকে, এস্তোনিয়া হচ্ছে তোমার শীর্ষ, এবং এছাড়া আছে তোমার হচ্ছে লুক্সেমবার্গ, ডেনমার্ক, এরা দ্বিতীয় আর তৃতীয় স্থান। বাংলাদেশের অবস্থান হচ্ছে 180টা দেশের মধ্যে 173তম, খুবই খারাপ অবস্থা। নেক্সট, ফেরাউন দ্বিতীয় থুতমোসের সমাধি আবিষ্কার করা হয়েছে। আমরা বিভিন্ন ফেরাউনের নাম জানি, ফেরাউন বা ফারাও মানে হচ্ছে যারা প্রাচীন মিশরে শাসন করতো তাদেরকে ফারাও নামে ডাকা হতো, তাদেরকেই ফেরাউন নামে ডাকা হয়। বিভিন্ন ধরনের, আমরা ফেরাউন মানে মনে করি হয়তো একজন, না, ফেরাউন অনেক আছে। তো এরকম তোমার হচ্ছে যে 1922 সালে লাস্ট একজনের সমাধি আবিষ্কার করা হয়েছিল, তার নাম হচ্ছে রাজা তুতেন খামেন বা তুতেন খামুন। তিনি আসলে একজন ইয়াং রাজা ছিলেন। তার তোমার যে কবরের মধ্যে একটা 10 কেজি ওজনের তোমার সোনার মুকুট পাওয়া গেছিলো। তো এরকম 2025 সালের ফেব্রুয়ারি মাসে একটা সমাধি আবিষ্কার হয়েছে, মানে দেখো প্রায় 100 বছর পর, তাই না, প্রায় 1 শতাব্দীর পরে কোনো একটা সমাধি আবিষ্কার করা হয়েছে। এবং বিভিন্ন ধরনের তথ্যপত্র ঘাটাঘাটি করে জানা গেছে এই জিনিসটা হচ্ছে দ্বিতীয় থুতমোসের, এবং এটা দেখতে এরকম। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, শুরু হয়েছে জেন বিটা। আমরা হয়তো অনেকেই তোমার হচ্ছে এই আন্দোলনের পরে জেনজি শব্দটা শুনে আসছো, তাই না? মানে তোমরা যারা ক্লাস করতেছো জেনজি বা জেন জেড, বা আমি ক্লাস নিচ্ছি বা তোমরা যারা ক্লাস করতেছো সবাই হচ্ছে জেনজির অন্তর্গত, মানে যাদের জন্ম হচ্ছে তোমার 1997 থেকে 2012-র মধ্যে। তোমরা যারা ক্লাস করতেছো সবারই জন্ম আমি আশা করি 2012-র আগেই, 2012-এর পরে জন্ম কেউ নাই যে এখন ক্লাস করতেছো। তো তারা হচ্ছে জেনারেশন জেড বা জেনজি। ওকে, তারপরে 2012-র পর থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু জেনারেশন আলফা হয়ে গেছে, যারা হচ্ছে তোমাদের ছোটো ভাই বোন যারা আছে তারা। অ্যান্ড নেক্সট যেটা 2025 মানে এই বছর থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে জেনারেশন বিটা। জেনারেশন বিটাটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, কোয়ান্টাম কম্পিউটিং, তারা জন্ম থেকে এগুলো পাচ্ছে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আয়োজন। তো আশা করি তোমাদের সবার ভালো লাগছে যে আমাদের ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ রিক্যাপটা আসলে আমি আলোচনা করে দিলাম। ফেব্রুয়ারি মাস সম্পর্কে এই তথ্যগুলো মনে রাখো। আবার নেক্সট ক্লাস নিয়ে আমি হাজির হব তোমাদের মার্চের যে আপডেটগুলো আছে এটা নিয়ে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।